আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা একটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো। আজকের পার্টস অফ স্পিচ হচ্ছে প্রেপোজিশন। তো প্রথমত আগে আমরা জানার চেষ্টা করব যে প্রেপোজিশন শব্দের অর্থ কি। তো এখানে আমরা লিখেছি যে প্রি অর্থ পূর্বের আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। সুতরাং প্রেপোজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বের অবস্থান, আর এটি হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বের অবস্থান। আমরা প্রেপোজিশনের ডেফিনেশনটা একটু দেখার চেষ্টা করি। যদি সংজ্ঞায়িত করতে চাই আমরা বলবো যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে থাকা অন্য সকল শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে দেয় তাকে প্রেপোজিশন বলে। আর গঠনগত দিক থেকে এই প্রেপোজিশন গুলাকে আমরা 6টি ভাগে ভাগ করি। তার মধ্যে একটি হচ্ছে সিম্পল প্রেপোজিশন। তো সিম্পল প্রেপোজিশন আমরা কাকে বলছি, যে এক ওয়ার্ড বিশিষ্ট যে প্রেপোজিশন গুলো আছে সেই প্রেপোজিশন গুলাকে আমরা বলছি সিম্পল প্রেপোজিশন। যেমন আমরা ব্যবহার করেছি এখানে যথা ইন, অন, অ্যাট, টু, অফ, বাই, ফর, আপ, আন্ডার, উইথ, এটসেট্রা। The second one is double preposition. তো দুই ওয়ার্ড বিশিষ্ট প্রেপোজিশন। কখনো কখনো আমরা লক্ষ্য করি যে দুইটি প্রেপোজিশন একটি প্রেপোজিশনের মতো কাজ করে, তখন তাকে আমরা বলি ডাবল প্রেপোজিশন। যথা ইনটু, ইন একটি প্রেপোজিশন, টু আরেকটি প্রেপোজিশন, অন টু, অন এবং টু দুইটা মিলিয়ে একটা প্রেপোজিশনের কাজ করছে, আপন বা উইথআউট বা উইথিন এগুলো সবগুলাই লক্ষ্য করে দেখি যে দুইটি প্রেপোজিশন মিলে একটি প্রেপোজিশনের কাজ করছে, তাই এগুলোকে আমরা বলছি ডাবল প্রেপোজিশন। নাম্বার থার্ড, কম্পাউন্ড প্রেপোজিশন। তো কম্পাউন্ড প্রেপোজিশন কাকে বলছি, যে দুইয়ের অধিক প্রেপোজিশন, দুইয়ের অধিক প্রেপোজিশন বা একটি প্রেপোজিশন ও অন্য আরেকটি ওয়ার্ড যদি একত্রে একটি প্রেপোজিশনের মতো কাজ করে তখন তাকে আমরা বলছি কম্পাউন্ড প্রেপোজিশন। আমরা উদাহরণস্বরূপ যদি দেখি যে এই যে অ্যাবাউট যে প্রেপোজিশনটি ছিল, এখানে তিনটি প্রেপোজিশন ছিল, অন, বাই, আউট, এই তিনটা মিলে হয়ে গেছে অ্যাবাউট। তার মানে এখানে আমরা দুইয়ের অধিক প্রেপোজিশন পাচ্ছি। আবার বলছি একটি প্রেপোজিশন ও অন্য একটি ওয়ার্ড, যেমন বাই প্লাস হাইন্ড বা হাইন্ড, বাই প্লাস সাইড, বিসাইড। তো এইগুলি হচ্ছে আমাদের কম্পাউন্ড প্রেপোজিশন। নাম্বার ফোর্থ, ফ্রেজাল প্রেপোজিশন। তো ফ্রেজাল প্রেপোজিশন কাকে বলছি, যদি কোনো ফ্রেজ প্রেপোজিশনের মতো কাজ করে, যদি কোনো ফ্রেজ প্রেপোজিশনের মতো কাজ করে তাকে আমরা বলছি ফ্রেজাল প্রেপোজিশন। ফ্রেজাল প্রেপোজিশন হিসেবে আমরা ব্যবহার করি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন ওয়ার্ডার টু, বাই ডিন্ট অফ, অন বিহাফ অফ, ইন লিউ অফ, এটসেট্রা। তো অনেকেই আবার ফ্রেজ জানেন না যে ফ্রেজ কি, তো আমরা ফ্রেজের ডেফিনেশনটা এখানে অ্যাড করেছি। ফ্রেজ অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, একাধিক ওয়ার্ড যদি একত্রে একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে তখন তাকে আমরা ফ্রেজ বলে থাকি। তবে এই শব্দগুলোকে কোনো না কোনো, মানে এই শব্দগুচ্ছটার মধ্যে যে শব্দগুলো থাকবে এই শব্দগুচ্ছের মধ্যে আবার কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। আর প্রত্যেকটি ফ্রেজ কোনো না কোনো পার্টস অফ স্পিচের কাজ করে, অর্থাৎ কোনো ফ্রেজ নাউনের কাজ করে, কোনো ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে, কোনো ফ্রেজ ভার্বের কাজ করে, কোনো ফ্রেজ প্রেপোজিশনের কাজ করে। আর যেই ফ্রেজটি প্রেপোজিশনের কাজ করে সেই ফ্রেজটিকে আমরা বলছি প্রেপোজিশনাল ফ্রেজ বা phrasal preposition. Then participle preposition. তো participle preposition কাকে বলছি আমরা, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যেগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করতো, এরা যখন প্রেপোজিশনের মতো কাজ করে তখন তাকে আমরা বলছি পার্টিসিপল প্রেপোজিশন। একটা এক্সাম্পল আমরা লিখেছি ডিউরিং, এখানে আমরা এক্সাম্পল কোন শব্দগুলো ব্যবহার হয় সেগুলো লিখেছি, বলছি যেমন ডিউরিং, কনসার্নিং, কনসিডারিং, রিগার্ডিং, এটসেট্রা। এগুলো ভার্ব, তাদের সাথে আইএনজি লাগা আছে, এরা আবার কখনো কখনো প্রেপোজিশনের মতো কাজ করে, তাই এদেরকে আমরা বলি পার্টিসিপল প্রেপোজিশন। দেন ডিসগাইজ প্রেপোজিশন। ডিসগাইজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশী। তো কিছু প্রেপোজিশন আছে যা বাক্যের মধ্যে উজ্জ্বল অবস্থায় থাকে বা ছদ্মবেশে থাকে, তার আসল রূপে না থেকে অন্য আরেকটা রূপ নিয়ে থাকে, তখন সেটাকে আমরা বলছি ডিসগাইজ প্রেপোজিশন। যথা এখানে একটা এক্সাম্পল লিখেছি আমরা যে হি ওয়েন্ট হান্টিং, এখানে হি ওয়েন্ট এ হান্টিং, এ আছে এখানে, তো এটা মূলত এ না, এখানে হি ওয়েন্ট অন হান্টিং, সে শিকারে গিয়েছিল, এটা হচ্ছে অন। আবার আমরা অনেক সময় এরকম লিখি ইটস 10 o'clock, এখানে যে ওটা আছে এই ওটা মূলত হচ্ছে অফ, তাই এটাকে বলা হচ্ছে যেহেতু সে অন্য আরেকটা রূপ নিয়ে এসছে, ছদ্মবেশে এসছে, তাই এটাকে আমরা বলছি ডিসগাইজ প্রেপোজিশন। তো এই 6টা প্রকারের বাদেও আমরা যদি দেখি যে ব্যবহার অনুযায়ী আরো 2 ধরনের প্রেপোজিশন পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে ডিটেস্ট প্রেপোজিশন। এটা কেমন প্রেপোজিশন? অনেক সময় ইন্ট্রোগেটিভ বা রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বের সাথে সম্পর্কযুক্ত প্রেপোজিশন এদের পূর্বে না বসে বিচ্ছিন্ন হয়ে একবারে বাক্যের
শেষে বসে তখন তাদেরকে আমরা বলছি ডিটেলস প্রেপোজিশন। উদাহরণটা দেখলে বুঝতে পারবো, ওয়্যার হ্যাজ শি কাম ফ্রম, এখানে ডিটেলস অবস্থায় দূরে যা বসে, এটা বসার কথা ছিল কোথায়, এই ওয়্যার এর পর, কিন্তু শেষে বসে আসছি, তাই বলছি যে ইন্টারোগেটিভ বাক্যে বা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যখন ওয়ার্ডের সাথে না থেকে এটা শেষে চলে যায় তখন আমরা সেটাকে বলছি ডিটেলস প্রিপোজিশন। তাই এখানে ফর্ম হচ্ছে ডিটেলস প্রিপোজিশন। আবার এখানে বলছি হোয়াট আর ইউ লুকিং ফর, এখানেও ফর শেষে চলে গেছে, তাই এটি হচ্ছে ডিটেলস প্রিপোজিশন। আচ্ছা, আরেকটি আছে স্পেশাল প্রিপোজিশন। স্পেশাল প্রিপোজিশনটা কি, দেন ও বাট উভয়ই কনজাংশন, আমরা জানি যে এই দুটোই কনজাংশন, কিন্তু কখনো কখনো এরা প্রিপোজিশন হিসাবেও ব্যবহৃত হয়, তখন তাকে আমরা বলি স্পেশাল প্রিপোজিশন। উদাহরণ দেখি, নান বাট দ্য ভিক্টোরিয়াস, নান বাট দ্য ভার্চুয়াস আর ব্লিসড, এখানে বাটটা প্রিপোজিশনের কাজ করছে, এখানে কনজাংশনের কাজ না করে, তাই এটাকে আমরা বলছি স্পেশাল প্রিপোজিশন। এখানে লিখেছি আমরা হি ইজ ওল্ডার দ্যান হার, এখানেও এটি কনজাংশনের কাজ না করে প্রিপোজিশনের কাজ করেছে, তাই এটাকে আমরা বলছি স্পেশাল প্রিপোজিশন। তো আমরা যদি এই প্রিপোজিশনের এই ব্যবহারগুলা বারবার করে প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। আশা করি বুঝে গেছে। ধন্যবাদ।